নমস্কার সকলকে। বিয়ের সম্বন্ধের সময় মেয়ের মারাও এতটা বয়স কমায় না যতটা এই মালটার বয়স কমিয়ে রেখেছে কাতার। আন্ডার 23 খেলা হচ্ছে এশিয়া কাপ কোয়ালিফায়ার, যেখানে 23 বছরের নিচে বা 23 বছর পর্যন্ত ছেলেরা খেলতে পারবে। কোনোভাবে দেখে মনে হচ্ছে এই মালটার বয়স 23-এর নিচে, কিন্তু সঠিক সময়ে বিয়ে দিলে 23 বছরেই একটা ছেলে হয়ে যেত। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো যে গতকাল ভারতের সঙ্গে কাতারের আন্ডার 23 দলের খেলা ছিল, যে খেলাটা ভারত 2-1 গোলে হেরে গেছে। ভারত হেরে গেছে বললে ভুল হবে, ভারতকে 2-1 গোলে হারিয়ে দেয়া হয়েছে। এশিয়ান ফুটবল কনফেডারেশন না, সেটা নয়, এটা হচ্ছে আরবিক ফুটবল কনফেডারেশন। আরবিয়ান যত কান্ট্রি আছে সেই সব কান্ট্রি তেলের টাকায় সম্পূর্ণ এএফসি চলে, যে কারণে আমরা গত 1 বছর আগেও এরকম একটা ঘটনা ঘটতে দেখেছি ভারতের সঙ্গে কাতারের ম্যাচের, যেটা বিশ্বকাপ কোয়ালিফায়ার ছিল, আবার গতকাল দেখলাম। তো গাইস, এই ভিডিওতে এই বিষয়টা নিয়ে ডিটেলসে আলোচনা করব। গতকাল যে খেলাটা হয়েছে ভারতের সঙ্গে কাতারের, সেই খেলাটা কিভাবে হলো, কেমন কি হলো, ভারতের সঙ্গে কতটা ন্যায় অন্যায় হলো, সেই সমস্ত সকল বিষয়ে ডিটেলসে আলোচনা করবো এই ভিডিওতে। ইন্টারেস্টিং ভিডিও হবে, অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমাদের হয়তো ভিডিওটা অ্যানালিসিস শোনার পরে যারা খেলাটা দেখেছো তারা তো একটা কমেন্ট করবেই, আর যারা খেলা দেখোনি তারা এই অ্যানালিসিস শোনার পরে হয়তো ভাববে আমি সব কি ভুলভাল বকছি, তারা হয়তো এই অ্যানালিসিস শোনার পরে আবার হাইলাইট দেখতে যাবে। এবং এই ভিডিও শেষে মোহনবাগানকে নিয়ে একটা আপডেট দেব। মোহনবাগান এই যে স্কোয়াডটা এই মুহূর্তে বানিয়েছে, সেই স্কোয়াড হিসাবে সব থেকে শক্তিশালী প্লেইং 11 কি হতে চলেছে এএফসি চ্যাম্পিয়ন লিগ 2 এর জন্য, সেই বিষয়টা নিয়েও আলোচনা করব এবং তোমাদের দেখিয়ে দেবো। তো চলো ভিডিওর মেন টপিকে যাওয়া যাক। তো প্রথমে যদি গতকালের খেলাটা নিয়ে আলোচনা করি, 2027 এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের জন্য ভারত খেলতে নেমেছিল কাতারের বিরুদ্ধে। গতদিন ভারত দারুণ ফুটবল খেলে, আন্ডার 23 কথা আমি বলছি। সেখানে জর্ডনকে 2-0 গোলে হারিয়ে দেয়। জর্ডনের মতো দেশ, শক্তিশালী দেশ এই মুহূর্তে ভারতের থেকে ফুটবলের দিক থেকে দেখতে গেলে, তো সেই দেশকে 2-0 গোলে রীতিমতো ডমিনেট করে হারিয়ে দিয়েছে। এবং গতকাল খেলা ছিল কাতারের বিরুদ্ধে, যেখানে ভারত রীতিমতো ডমিনেট করেছে। তোমাদের আমি স্ক্রিনে দেখাই যে জিনিসটা, সেটা হলো সম্পূর্ণ খেলার সামারি বা স্ট্যাটিস্টিক, যেখানে ভারতের পজিশন 51, কাতারের পজিশন 49। পজিশনের দিক থেকে ভারত এগিয়ে আছে, শট অন টার্গেট কাতার এগিয়ে আছে, টোটাল শট কাতার এগিয়ে আছে, ফাউলের দিক থেকে আবার কাতার এগিয়ে আছে, আবার কার্ডের দিক থেকে ভারত এগিয়ে আছে। জিনিসটা কি হচ্ছে, কোথা থেকে আমি বুঝলাম না খেলাটা দেখে। কালকের আমি সম্পূর্ণ খেলাটা দেখলেও লাস্টের 10-15 মিনিট দেখিনি, কারণ খেলার ফলাফল আমার বোঝা হয়ে গেছে। তো প্রথমে কাতার যে গোলটা করে সেটা কর্নার পায়, তারা সেখান থেকে গোল করেছে। নো ডাউট একটা ব্লান্ডার বলা যায়, যেখান থেকে কাতার গোলটা করে, একটা কেমন ড্রপ মতো মারে, সেই বলটা একটু আনইভেন বাউন্স হয়ে যায়, সেখান থেকে গোলে জড়িয়ে যায় ভারতের। সেখানে হাফ টাইমের আগেই ভারত 1-0 গোলে পিছিয়ে পড়ে, এবং তারপরে যখন হাফ টাইমের পরবর্তী অর্ধের খেলা শুরু হয় তখন কিন্তু ভারত আবার ডমিনেট শুরু করে। ভারত একের পর এক অ্যাটাক করছিল, বিশেষ করে মোহাম্মদ সুহেল বলে প্লেয়ারটা, ভাই রে ভাই, কি লেভেলের খেলছে, দারুণ খেলছে। কোনো যদি ভারতের স্ট্রাইকার এর পরবর্তীতে আসে সুনীল ছেত্রীর পরে, সেটা হয়তো মোহাম্মদ সুহেল হতে চলেছে। তো সেটা আলাদা কথা, দারুণ খেললো মোহাম্মদ সুহেল। গতদিনও একটা গোল করেছিল রীতিমতো জর্ডনের ডিফেন্ডারকে নাচিয়ে, কালকেও একটা ভালো গোল করলো, ক্রসটাকে বাঁ দিক থেকে, সেখান থেকে হেড করে গোল করে খেলা 1-1 হয়ে যায়। এবং তার কিছুক্ষণ পরে ভারতীয় ডিফেন্ডার পরমবীর সিং, সে কাতারের একটা প্লেয়ারের সঙ্গে বক্সের বাইরে কিছুটা টাচে থাকে। কাতারের প্লেয়ার যখন বক্সের মধ্যে বল নিয়ে ঢুকছে ভারতের বক্সের মধ্যে, তোমাদের ছবিটাও আমি দেখাচ্ছি, তোমরা দেখলে বুঝতে পারবে, বক্সের বাইরে তার সঙ্গে টাচ হয়, বক্সের ভেতর ঢোকার পর তার সঙ্গে কিন্তু কোনো রকম কোনো টাচ হয়নি। আর যদি টাচ হয়েও থাকে সেটা খুবই সামান্য, খুবই স্লাইড, সেই টাচে কোনো মানুষ পড়ে না। ওই টাচে যদি কোনো বাচ্চাকেও কেউ ওরম টাচ করে, সেই বাচ্চা আনন্দ পায়, হাসে। সেই টাচে কাতারের প্লেয়ার পড়ে গেল, হয়তো জার্সিতে জাস্ট একটু টাচ হয়েছে, সেই টাচে পড়ে গেল। এবং তাদের কেনা রেফারি সম্পূর্ণ জোকার, সে এটাকে পেনাল্টি দিল, এবং তারপরে পরমবীরকে দিল ডবল ইয়েলো কার্ড, রেড কার্ড। সম্পূর্ণভাবে সেখান থেকে ভারতকে পিছিয়ে দিল। ভারত আর ম্যাচে কামব্যাক করতে পারলো না। তারপরে 2-1 অ্যাটাক করার চেষ্টা করেছিল ভারত, কিন্তু কাতার তো যথেষ্ট শক্তিশালী দেশ,
সেটা খেলার দিক থেকে বলো আর টাকার দিক থেকে বলো। যে কারণে খেলার দিক থেকে মানুষ তাকে ডমিনেট করতে পারে, কিন্তু টাকার দিক থেকে কে কিভাবে ডমিনেট করবে? টাকা তো আর এমনি এমনি আসে না, আমাদের তো তেলের খনি নেই যে আমরা রেফারি কিনে রেফারিকে জোগাড় করে রেখে দেবো। আর আমাদের এআইএফএফ এর কোনো ক্ষমতা নেই এইসব বিষয়গুলোর বিরুদ্ধে প্রোটেস্ট করার। আমরা জাস্ট ভিডিও বানাচ্ছি, আমরা তোমাদের সঙ্গে জিনিসটা শেয়ার করছি, দেশবাসী বা আমাদের রাজ্যবাসী এই জিনিসগুলো জানছি, এর থেকে বেশি কিচ্ছু হবে না। আগামী 10 বছর এইভাবেই ফুটবল চলবে, কোনোভাবে ভারতীয় ফুটবল উন্নতি লাভ করবে না। যতই উন্নতি লাভ করার চেষ্টা করো, দু একটা ম্যাচ ভালো খেলবে, যে ম্যাচগুলো মনে হবে যে ভারত এবার হয়তো ডমিনেট করতে চলেছে, এশিয়ান ফুটবলে ভারতের নাম আসতে চলেছে, ঠিক সেই ম্যাচগুলোতেই এইরকম কিছু না কিছু একটা হবে যেখান থেকে ভারতকে আবার পিছিয়ে দেওয়া হবে। 2024 সালের 11ই জুন ঠিক এইরকম একটা হয়েছিল, গোল লাইনের বাইরে বল চলে গেছিল, সেখান থেকে কাতারের প্লেয়াররা বল টেনে আনে এবং গোল দিয়ে দেয়। যখন বল চলে গেছে দাগ লাইনের বাইরে, তখন ভারতের সমস্ত প্লেয়াররা খেলা ছেড়ে দিয়েছে, গোল কিক নেবে বলে তারা রেডি হচ্ছে, সেই সময় বলটা টেনে আনলো, এনে গোল দিয়ে দিল এবং রেফারি সেটাকে গোল বলে ঘোষণাও করে দিল, যেখানে ভারত ম্যাচটা 2-1 গোলে হেরে গেল। সেটা কিন্তু ছিল বিশ্বকাপ কোয়ালিফায়ারের ম্যাচ। আবার গতকালও সেম ঘটনা দেখলাম, 2025 সাল সেপ্টেম্বরের 6 তারিখ, সেই কোনো পেনাল্টি হয় না, ভারত 1 পয়েন্ট অন্তত ডিজার্ভ করতো কাতারের বিরুদ্ধে, ভারতের সেই ক্ষমতাটা ছিল, কিন্তু সেই বিধি বাম, সেই একই ঘটনা, টাকা দিয়ে রেফারি কেনা, রেফারি জোকার, এবং সেই গোল হয়ে গেল ভারতের বিরুদ্ধে, 2-1 গোলে ভারত ম্যাচটা হেরে গেল, রেজাল্ট এই একই এলো। মানে কিছু বলার নেই, এইভাবেই হয়তো আমাদের চলবে, এইগুলোকেই আমাদের মেনে নিতে হবে। তো ভাই, এই গেল ভারতীয় ফুটবলের আপডেট। এবার যদি মোহনবাগানকে নিয়ে আপডেট দিই, মোহনবাগানের প্লেইং 11 নিয়ে কথা বলি। দেখো, এই মুহূর্তে মোহনবাগান দলে যে কজন প্লেয়ার রয়েছে, ইনজুরি প্লেয়ারগুলোকে আমি বাদ দিলাম, বা ইনজুরি প্লেয়ারগুলোকে যদি নিয়েও নিই, সেই হিসাবে দেখতে গেলে সব থেকে শক্তিশালী স্কোয়াড কি হতে চলেছে সেইটা, বা সব থেকে শক্তিশালী প্লেইং 11 কি হতে চলেছে সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এই ভিডিওতে। যেটা আমার মনে হচ্ছে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, এমন নয় যে আমি এইটা বলছি কোচের ওপরে গিয়ে কি ম্যানেজমেন্টের ওপরে গিয়ে। কোচ যেটা ভালো বোঝে অবশ্যই কোচ সেটাই করবে। তো চলো এবার প্লেইং 11টা তোমাদের বলি। আর এই প্লেইং 11-এর কথা বলতে গেলে আমি কিন্তু দুটো প্লেইং 11 দেখাবো। তার মধ্যে একটা হলো সম্পূর্ণ অ্যাটাকিং প্লেইং 11, আর একটা হলো তুলনামূলক একটু ডিফেন্সিভ, মানে সম্পূর্ণ অ্যাটাকে না গিয়ে যে প্লেইং 11টা হতে চলেছে সেরকম প্লেইং 11। তো আমার এইটা মনে হয়েছে, জাস্ট সেই কারণে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে বলবো সব থেকে স্ট্রংগেস্ট প্লেইং 11-এর থেকে যেটা তুলনামূলক একটু কম স্ট্রংগেস্ট হবে, যেখানে ফরমেশন হবে 4-4-1-1 এইরকম একটা। আর এই ফরমেশনে গোলকিপার পজিশনে অবশ্যই থাকবে বিশাল কাইত, এই মুহূর্তে তার ওপরে কেউ নেই, বিশাল কাইতকেই গোলকিপার হিসাবে রাখতে হবে। 4 জন ডিফেন্ডারের মধ্যে লেফট ব্যাকে আমি রাখবো অভিষেক টেকচামকে, রাইট ব্যাকে আমি রাখবো মেহতাব সিংকে। শুভাশিস বোসকে আমি বাদ রাখলাম, তার কারণ কি, শুভাশিস বোস এই জাস্ট রিহ্যাব থেকে উঠেছে, রিহ্যাব সেরেছে, এখন সবেমাত্র বল পায়ে প্র্যাকটিস করছে, এর আগে কোনো কম্পিটিটিভ ম্যাচ খেলেনি, যে কারণে আমি অভিষেক টেকচামকে দিয়ে শুরু করাবো এবং শুভাশিস বোসকে আমি রাখবো রিজার্ভ বেঞ্চে। আর মাঝখানে 2 জন ডিফেন্ডারকে রাখবো, অবশ্যই বিদেশি ডিফেন্ডার, একজন টম অলডেড এবং একজন অ্যালবাত্রো রড্রিগেজ। আর আমি এই প্লেইং 11টা কিন্তু বানাচ্ছি এফসি চ্যাম্পিয়ন লিগ 2 এর জন্য। এবার মাঝখানে যে 4 জন মিডফিল্ডার থাকবে, তার মধ্যে 2 জন ডিফেন্ডারের সামনে যে 2 জন ডিফেন্সিভ মিডফিল্ডার থাকবে, তারা কিন্তু অবশ্যই আপুইয়া এবং দীপক টাঙ্গি। অনিরুদ্ধ থাপাকে আমি বাদ রাখছি, তার পেছনেও একটা কারণ আছে। অনিরুদ্ধ থাপার এই মুহূর্তে ইনজুরি থেকে সে রিকভারি করবে, তারপরে ম্যাচ ফিট হবে, তারপর কিন্তু সে প্লেইং 11-এ চান্স পাবে, সেই কারণে অনিরুদ্ধ থাপাকে আমি একটু রিজার্ভ বেঞ্চেই এই মুহূর্তে রাখছি। আর দীপক টাঙ্গিকে কেন প্লেইং 11-এ রাখলাম, কারণ একটু ডেসপারেট ডিফেন্সিভ মিডফিল্ডার দরকার। আপুইয়া নো ডাউট ভালো মিডফিল্ডার, আর তার পাশে এই মুহূর্তে দীপক টাঙ্গি ঠিক আছে, কারণ কোনো বিদেশি ডিফেন্সিভ মিডফিল্ডার এখনো পর্যন্ত মোহনবাগান দলে নেই। তো এই 2 জন থাকবে ডিফেন্সিভ মিডফিল্ডার। আর 2 জন উইঙ্গারের মধ্যে রাইট সাইডে আমি রাখবো সাহাল আব্দুল সামাদকে, আর লেফট সাইডে রাখবো রবসন রবিনোকে। আর তাদের সামনে থেকে যে একজন অ্যাটাকিং মিডফিল্ডার থাকবে, সেই পজিশনে আমি রাখবো জেসন কামিন্সকে, আর একদম যে মেন স্ট্রাইকার সেখানে আমি রাখবো জেমি ম্যাকলারেনকে। সাহাল আব্দুল সামাদ রাইট উইংয়ে যথেষ্ট ভালো খেলেছে। আমরা যে ম্যাচটা দেখেছি মোহনবাগানকে লাস্ট হারতে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ডুরান্ড কাপের ম্যাচ, সেখানে কিন্তু প্রথম হাফে এরকম প্লেইং 11 ছিল না। প্রথম হাফে কিন্তু উইং দিয়ে খেলছিল পাসাং দর্জি তামাং, এবং তারপরে সেকেন্ড হাফে চেঞ্জ আসে। সেই চেঞ্জ যেটা হয় সেটা সাহাল আব্দুল সামাদকে পাঠিয়ে দেওয়া হয় রাইট উইংয়ে এবং জেসন কামিন্সকে মাঝখানে আনা হয়। তারপরে কিন্তু মোহনবাগানের অ্যাটাক দারুণ ছিল। তো সেই কারণে আমি সাহাল আব্দুল সামাদকে রাইট সাইডে রেখে সেখান থেকেই প্লেইং 11টা বানানোর চেষ্টা করলাম। তো এই গেল একটু কম অ্যাটাকের প্লেইং 11। এবার যদি একটু বেশি অ্যাটাক বা সম্পূর্ণ অ্যাটাক নিয়ে প্লেইং 11টা বানাই,
তাহলে ফরমেশন হবে 4-2-3-1। এবার তোমাদের মনে হবে এটা তো ডিফেন্সিভ ওরিয়েন্টেশনের ফরমেশন, কিন্তু না। হ্যাঁ, হয়তো ডিফেন্সিভ ওরিয়েন্টেশন আছে, কিন্তু এখান থেকেই অ্যাটাকটা হবে। তো কিভাবে হবে সেটাও তোমাদের এবার বলে দিই। দেখো, গোলকিপার পজিশনে অবশ্যই থাকবে বিশালকায়। ডিফেন্স লাইনের কোনো পরিবর্তন হবে না। রাইট ব্যাকে থাকবে মেহতাব সিং, লেফট ব্যাকে থাকবে অভিষেক টেকচাম এবং মাঝখানে দুজন বিদেশি ডিফেন্ডার টম অলডেন এবং অ্যালবাত্রো রড্রিগেজ। দুজন ডিফেন্সিভ ব্লকার আপুইয়া এবং তার পাশে থাকবে দীপক টাঙ্গি। এইবার দুই উইংয়ে কে থাকবে? ওই যে 4-2-3-1, ওই 3 বা 3 জন মিডফিল্ডার কে থাকবে? লেফট উইংয়ে থাকবে রবসন রবিনো, রাইট উইংয়ে থাকবে জেসন কামিন্স এবং মাঝখানে থাকবে দিমিত্রি পেত্রাতোস। আর তাদের সামনে স্ট্রাইকার হিসাবে থাকবে জেমি ম্যাকলারেন। এবার দেখো, এই 6টা বিদেশি এই মুহূর্তে মোহনবাগান দলে রয়েছে। এই 6টা বিদেশিকেই কি একসঙ্গে খেলিয়ে দেবে সেই নিয়ে কিন্তু একটা সন্দেহ আছে। আমার তো মনে হয় কোনো না কোনো একটা বিদেশিকে রিজার্ভ বেঞ্চে অবশ্যই রাখবে, দুটো বিদেশিকেও রাখতে পারে। এর পরে বা খেলা যত গড়াবে তারপরে খেলার গতি প্রকৃতি, খেলার স্পিড, খেলার আবহাওয়া, ওয়েদার বুঝে সেই প্লেয়ারগুলোকে চেঞ্জ করার অপশানটা কিন্তু কোচ মলিনা অবশ্যই তার হাতে রেখে দিতে চাইবেন। আর সমস্ত বিদেশিকে একসঙ্গে নামিয়ে দিলে কোনো প্লেয়ারের যদি ইনজুরি হয়ে যায়, তার সাবস্টিটিউট হিসেবে প্লেয়ার খুঁজে পাওয়া কিন্তু মোহনবাগান স্কোয়াডে মুশকিল হয়ে যাবে। মোহনবাগান স্কোয়াডে মুশকিল হয়ে যাবে বলতে, যদি এটা আইএসএল হতো সেক্ষেত্রে কোনো প্রবলেম হতো না, কিন্তু যেহেতু এটা এএফসির মতো ম্যাচ, এএফসি চ্যাম্পিয়ন লিগ 2 এর ম্যাচ, সেখানে কিন্তু সেই লেভেলের প্লেয়ারটাকে আনতে হবে, আর সেই লেভেলের প্লেয়ার খোঁজা কিন্তু মুশকিল আছে। তো সেই কারণে হয়তো লাস্ট যে ফরমেশনটা বললাম সেই ফরমেশনে খুব একটা যাবে না, আর যদি যায়ও সেখানে হয়তো 6টা বিদেশিকে একসঙ্গে খেলাবে না। যে জায়গায় দিমিত্রি পেত্রাতোস খেলছে সেই জায়গায় হয়তো সাহাল আব্দুল সামাদকে খেলিয়ে দিল, এইরকম অনেক কিছু চেঞ্জ হতে পারে। বা হয়তো সেই জায়গায় জেসন কামিন্সকে খেলিয়ে দিয়ে সাহাল আব্দুল সামাদকে ডান দিকে পাঠিয়ে দিতে পারে, বা সাহাল আব্দুল সামাদকে রিজার্ভ বেঞ্চে রেখে দিয়ে ডান দিকে মনবীর সিংকেও খেলাতে পারে। অনেক কিছু হতে পারে, অপশন অনেক কিছুই আছে। তো এবার দেখা যাক, সময় কথা বলবে। সামনে 9 তারিখে একটা প্র্যাকটিস ম্যাচ আছে এফসি গোয়ার সঙ্গে, সেই ম্যাচে কেমন পারফরমেন্স করে, কোন প্লেয়ার কেমন খেলে, তার উপরেই হয়তো প্লেইং ইলেভেনটা তৈরি হবে। আমরা জাস্ট খেলার আগে একটা ধারণা, একটা জিস্ট দিতে পারি, এই আর কিছুই না। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটাকে অন করে দিও, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দিও। তো ভাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।